সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব আজকের এমন সব ভয়ঙ্কর সংবাদ যা শুনলে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে। জানিয়ে দেব, হচ্ছে না শেখ হাসিনার ফাঁসি, ভয়ে পোল্টি তারেক সরকারের। বাংলাদেশে ছাত্ররা ফার্মের মুরগি, আরও চাপে পড়ল তারেক সরকার। বিস্তারিত থাকছে। বাংলাদেশে একটা ঝড় তুলে দিয়েছেন শেখ হাসিনা। তার দেশে ফেরার বক্তব্যে কার্যত নড়ে চড়ে বসেছে সরকার প্রশাসন। ফলে হাসিনার প্রাসঙ্গিকতা যে এখনো কমেনি বাংলাদেশের রাজনীতিতে, সেটা পরিষ্কার হয়ে গেল। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা যে ব্যাখ্যা দিচ্ছেন শেখ হাসিনা ফেরার বিষয়ে, তাতে চমকপ্রদ অনেকেই। মৃত্যুদণ্ড নাকি স্থগিত হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মৃত্যুদণ্ড স্থগিত হয়ে গেলে ফের সক্রিয় হবেন দেশের রাজনীতিতে, ফের স্বাভাবিক ছন্দে ফিরবে দেশ। দিকে যাচ্ছে পরিস্থিতি, আর কি বা বলছেন আইন বিশেষজ্ঞরা, চলুন আলোচনা করা যাক। যে আদালত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছিলেন হাসিনা ফিরতেই পারে, কোনো বাধা নেই। নিশ্চয়ই মনে আছে তাদের এই বক্তব্যটা আপনাদের। এরপরে হাসিনা ফেরার কথা ঘোষণা করলেন। চলতি বছর ডিসেম্বরেই ফিরবেন বলে ঘোষণা দিয়ে দিলেন। এমনকি আত্মসমর্পণ করবেন, দলের অন্যান্য কর্মী প্রাক্তন মন্ত্রীদের নিয়ে ফিরবেন। এখন প্রশ্ন, সত্যিই কি তাকে গ্রেপ্তার করা হবে? এরপর মৃত্যুদণ্ডে কার্যকর করা হবে, নাকি তিনি গ্রেপ্তার হলেও তাকে সাজা এত সহজে দেওয়া সম্ভব হবে না? কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সাজা কার্যকর তো দূর, তাকে গ্রেপ্তার নাও করা, কারণ এমন নজির রয়েছে বাংলাদেশে। একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এখনো বাংলাদেশে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। যোদ্ধা পায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন, নির্বাসনে ছিলেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেই তার দণ্ডপ্রাপ্ত সাজা 1 বছরের জন্য স্থগিত করে দেন। এরপর দেশে ফেরেন এই বাচ্চু রাজাকার হিসেবে পরিচিত আবুল কালাম আজাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 13 বছর পর আত্মসমর্পণ করেন, যদিও তখন নাকি তাকে জেলেও যেতে হয়নি। ভাবুন একবার, একজন সাজা প্রাপ্ত একজন আসামি, তিনি গ্রেপ্তার পর্যন্ত হলেন না। কি কারণে? কারণ ক্ষমতাসীন দল বা ক্ষমতাসীন সরকার তার পক্ষে ছিল, ইউনূস তার পক্ষে ছিলেন। তাই অন্যদিকে শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ছিলেন, মানে 5ই আগস্ট পর্যন্ত, তখনও পর্যন্ত কোনো মামলাই করা হয়নি। তিনি দেশ ছাড়ার পর মামলা হয়েছে একাধিক, অর্থাৎ হাসিনা দেশ ছাড়ার পর মামলাগুলো হয়েছে পরপর। এরপর তার অনুপস্থিতিতে বিচার, সেই কিন্তু প্রশ্ন রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে বন্দি বিনিময় চুক্তি, যে চুক্তির ভিত্তিতে ভারত নাকি প্রত্যর্পণ করবে শেখ হাসিনাকে, আর সেটারই কারণ দেখিয়ে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন, বন্দি তো নয় হাসিনা, তাকে বন্দি করেছে এটা মনে করে না ভারত, তাকে আশ্রয় দিয়েছে ভারত। ফলে সেই অনুসরণ করতে বাধ্য নয় নয়াদিল্লি। এমনকি যদি হাসিনাকে আসামি ধরেও নেওয়া হয়, সেক্ষেত্রেও ভারত যদি মনে করে শেখ হাসিনার বিচার হতে পারে রাজনৈতিক উদ্দেশ্য ভাবে, যেটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তাহলে তো এটি একটি শক্তিশালী ব্যাখ্যা, যেটি আন্তর্জাতিক ক্ষেত্রে দেখাতে পারছে ভারত। এখন ডিসেম্বরে শেখ হাসিনা আত্মসমর্পণ করলেও ক্ষমতাসীন দল যদি চায়, তাকে গ্রেপ্তার করা হবে না, মৃত্যুদণ্ডের সাজা কার্যকর তো দূর, যেরকমটা হয়ে এই আবুল কালাম আজাদের ক্ষেত্রে। এখন প্রশ্ন, যদি বিএনপি সেটাতে রাজি না হয়, মানে হতেই তো পারে যে বিএনপি কার্যত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রস্তুত, তারা কিন্তু সেটা খারিজ করবে না। এখানেও কিন্তু আইনের ব্যাখ্যা রয়েছে। শেখ হাসিনা চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে ক্ষেত্রে একেবারে তাদের এখতিয়ার রয়েছে বিচার করার, সেটা নিয়ে চ্যালেঞ্জ জানাতে পারে। সেক্ষেত্রে তো ওই আদালত সাজা দিতে পারবে না, যতদিন না হাসিনার চাই মামলাটি খারিজ হয় বা বিচার আসে, ততদিন প্রেক্ষাপট অনেক বদলে যাবে বাংলাদেশে। দেশের সক্রিয়তা বাড়িয়ে ফেলবে শেখ হাসিনা, তার দল সক্রিয় রাজনীতিতে। এখন দেখার, আইনের তো অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, এখন পরিস্থিতি কোন দিকে যায় সেটাই সব থেকে বড় প্রশ্ন। আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন, আমরা কিন্তু শুরু থেকে একটা কথা বলে তাকে স্বাগত জানাচ্ছি। যিনি কিনা শেখ হাসিনাকে উদ্দেবস্ত করতেন, তার সরকারের সমালোচনা করতেন, সমস্ত গণমাধ্যমকে হাসিনার ফেরার বক্তব্য নিয়ে খবর করতে নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছেন, তাকে কিনা ওয়েলকাম করছেন জাহিদুর। আসলে বিএনপি সরকারের হলোটা কি? বলছেন ন্যায় বিচার দেওয়া হবে হাসিনাকে, তাকে স্বাগত জানানো হবে, আন্তর্জাতিক আইনজ্ঞ নিয়ে আসতে পারবেন, সে নিজেকে আত্মপক্ষ সমর্থনের জায়গা পাবেন, সেটাও নিশ্চিত করছেন। তাহলে কি রহস্য অন্য জায়গায়? আরে শুনুন তিনি আর কি বললেন। আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন, আমরা কিন্তু শুরু থেকে একটা কথা বলে তাকে স্বাগত জানাচ্ছি। এই স্বাগত জানাচ্ছি বলে অনেকে একবার ফটো কাট করে আমরা ওনাকে খুব স্বাগত জানাচ্ছি। আমরা জাস্টিস, আবার ওই কথা আগে একদিন বলেছিলাম, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি।
আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষে যোগাযোগ হয়ে যদি আসে দ্যাটস ফাইন, উনি যাবেন, উনি মামলাবেন, উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনার স্কোপ আছে, পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন, ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এটা বলে থাকেন যে দেশের রাজনীতি অনেক সহজ, কিন্তু পদ্মাপাড়ের রাজনীতি আসলেই কঠিন। যে কারণে এইটুকু একটি দেশে অভ্যুত্থান, গণঅভ্যুত্থান, ইন্টারিম সরকার, তদারকি সরকার কি না হয়নি দেশটিতে। এখন শেখ হাসিনাকে নিয়ে বিষয়টি এগোচ্ছে। মাত্র বক্তব্যে একটা বড়সড় সাইক্লোন বয়ে গিয়েছে পদ্মাপাড়ে। সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি ফিরবেন, এই বছরের ডিসেম্বরে ফিরবেন, প্রয়োজনে গ্রেপ্তার হতে পারেন, মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু তার নেতাদের নিয়েই তিনি ফিরবেন। ঠিক এই বক্তব্যে পদ্মাপাড়ে তোলপাড় ফেলে দিয়েছে। বলছেন হাসিনা ফিরুন, আমরা ওয়েলকাম করব। আবার কেউ বলছেন তাকে বন্দি বিনিময় প্রত্যর্পণ ছাড়া ভারত তাকে প্রত্যর্পণ করালে আমরা পুশব্যাক করব। হ্যাঁ, এটাই বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আবার তিনিই বলেছেন শেখ হাসিনা ফিরলে আইনগত কোনো বাধা নেই। আর রাজনৈতিকরা বলছেন আসলে বাংলাদেশে এখন যা ঘটে চলেছে, যা যা বক্তব্য সামনে আসছে, তাতে এটা স্পষ্ট হয়ে যায় যে হাসিনার ফেরাতে ভয়ে কাঁটা হয়ে যেমন বর্তমান সরকারের প্রতিনিধিরা, ঠিক উল্টো দিকে ছাত্র নেতারাও। কারণ তারাই তো মেটিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিলেন, যেটা বারবার প্রমাণিত। কারণ ছাত্র নেতারা নিজেরাই বহুবার নিজের মুখেই বলেছেন, ফলে তাদের ভয়ের কারণ রয়েছে। হাসিনা ফিরে এলে তাদেরও যে বিচার করা হবে সেটার বলার অপেক্ষা। কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা এমন বক্তব্য কেন রাখছেন? এটাই বড় প্রশ্ন। কারণ এর আগে তিনি বলেছিলেন শেখ হাসিনার জন্য ইনসাফ হবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। তাহলে সত্যিই কি হাসিনার পাশেই থাকবে? যদিও এই তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা হাসিনার বক্তব্য যাতে কোনো গণমাধ্যম না করে সেটার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এদিকে বিরোধীদের একটা চাপবে সরকারের উপর। ফলে এক্ষেত্রে কি করবে সরকার? তবে হাসিনার ফেরার ক্ষেত্রে অনেকগুলি বিষয় রয়েছে, যেগুলো কি হবে কি হবে না, অনেকগুলি সম্ভাবনা রয়েছে। তবে ডিসেম্বর আর বেশি, এখন কি ঘটে সেটাই দেখার। একটি মন্তব্য, আর সেই মন্তব্যে ফের রাস্তায় নামল শিক্ষার্থীরা। উত্তপ্ত ঢাকার রাজপথ, দিকে দিকে একটাই স্লোগান, তুমি কে আমি কে ফার্মের মুখ। এখন প্রশ্ন, তবে কি এর মধ্যে দিয়ে সরকার ফেলার ছক কষা হচ্ছে? কারণ এই ছাত্র আন্দোলন প্রথমবার বাংলাদেশে, অনেক স্মৃতি উস্কে দিচ্ছে এই আন্দোলনে। প্রশ্ন উঠে যাচ্ছে, সামলাতে পারবেন তো তারেক সরকার? আগে জানা যাক কি ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ শিক্ষামন্ত্রী ডক্টর এম এছানুল হক মিলনের একটি বক্তব্য। বাংলাদেশে টানা বৃষ্টি হচ্ছে, নদী তীরবর্তী অঞ্চলগুলিতে সমস্ত ঘরবাড়ি জলের তলায়, মানুষ জল নিয়ে বেরোতে পারছে না, সাধারণ মানুষের জীবন নিয়ে টানাটানি। এরই মধ্যে এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিক্ষার্থীরা। বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাদের। শিক্ষার্থীরা প্রবলভাবে আপত্তি তুললে শিক্ষামন্ত্রী ছাত্রদের উদ্দেশ্যে ফার্মের মুরগি বলেন। শুনুন তার বক্তব্য। ফার্মের মুরগি, আমি এইভাবে মিটিং বলতেছিলাম যে ফার্মের মুরগি এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। আমি দৌড়তে পরীক্ষা দিতে হবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। তারপরে আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারের দিদিকে কল করলো, তারা মেট্রোলজিস্ট আজকে বৃষ্টি হবে না, আজকে রাতেই শেষ। এরপর থেকেই ঢাকার রাজপথ উত্তাল। শয়ে শয়ে শিক্ষার্থী থেকে হাজার হাজার শিক্ষার্থী পথে নেমে প্রতিবাদ, আন্দোলন, স্লোগান দিচ্ছেন, কে তুমি কে ফার্মের মুরগি। শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর জন্য মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। পথে নেমেছে পুলিশ, এমনকি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান শিক্ষার্থীরাও। তোমরা ফার্মের মুরগি, তোমাদের শরীরে একটু পানি পড়লে তোমরা ফার্মের মুরগির মতো তোমরা জাতীয় লেভেলে প্রয়োগ হবে। এটার জন্য একটা শিক্ষামন্ত্রী মিটিং এ পরে বলে যে ফার্মের মুরগি পরীক্ষা দিতে পারি, তাদের একটা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আমাদের কি করেন ছিল যেমন অবশ্যই একটা কোশ্চেন অনেকে পিছিয়ে গেছে। আমাদের একটা শিক্ষার্থীদের বক্তব্য শুনেই বোঝা যায় কতটা স্পর্শকাতর ভাবে নিয়েছেন তারা। একজন শিক্ষামন্ত্রী হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিভাবে মন্তব্য করলেন তিনি, তাই নিয়ে প্রশ্ন তুলছেন। শুধু তাই নয়, অনেকে বলছে এমনিতে মার্কিনী গোয়েন্দাদের আনাগোনা বাড়ছে, এমনকি আজ পাওয়া যাচ্ছে বহু ষড়যন্ত্রে। এর আগে 2024 সালে জুলাই আন্দোলনও ঠিক একইভাবে শুরু হয়েছিল।
কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু হয়েছিল ছাত্রীদের প্রতিবাদ। এরপর শেখ হাসিনার একটি বক্তব্য দিতে গিয়ে রাজাকার বলে একটি মন্তব্য করেছিলেন, যে মন্তব্যের জেরে ঢাকার রাজপথ উত্তাল হয়। শুধু তাই নয়, তুমি কে আমি কে আর এই স্লোগানে উত্তাল হয় পরিস্থিতি। সেই আন্দোলন সরকারকে ফেলে দেয়। যদিও তার মধ্যে আন্তর্দেশীয় রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ, পাশাপাশি মার্কিন ডিপস্টেটের ষড়যন্ত্র ছিল, যা আরো জোরদার করে হাসিনা হটাও আন্দোলন তৈরি করে। 5ই আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে, আর এর সঙ্গেই মিল পাচ্ছেন অনেকে, যদিও এই প্রথম নয়। আগেও অন্তর্বর্তীকালীন সময় মাইলস্টোন স্কুলের ওপর সামরিক বিমান ভেঙে পড়ায় ঘটনায় উত্তাল হয়েছিল রাজপথ। বহু শিক্ষার্থীর প্রাণ গিয়েছিল, তখনও শিক্ষার্থীরা গুলি পথে নেমেছিল, যদিও সেটা অনেকটাই ফিকে হয়ে যায় আন্দোলন। কিন্তু এখন বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর এহেন মন্তব্যে কার্যত উত্তাল তৈরি করেছে ঢাকার। ফলে পরিস্থিতি আদৌ কতটা নিয়ন্ত্রণে আনতে পারবে সরকার, সেটাই দেখা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় মাথায় ঝুলছে। দেশে ফিরলে গ্রেপ্তার হবার চরম আশঙ্কা, এমনকি প্রাণহানির ঝুঁকিও রয়েছে। কিন্তু স্বপ্ন উড়িয়ে দিয়ে এক অবিশ্বাস্য এবং মেগা ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বর মাসে তিনি সশরীরে বাংলাদেশে ফিরবেন, এদের কাছে আত্মসমর্পণ করবেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া 1 ঘন্টার এক এক্সক্লুসিভ টেলিফোন সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য নিজে করেছেন শেখ হাসিনা। 2024 সালের 5ই আগস্ট ছাত্র আন্দোলন এবং গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম ফেরার সুনির্দিষ্ট সময়সীমা জানালেন তিনি। শুধু নিজেই নয়, তার সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতাও বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করবেন। সেই নিজের মাটিতেই আসুক, আবেগ ঘন হয়ে জানিয়েছেন হাসিনা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার অনর অবস্থানের কথা জানিয়ে বলেন, ওরা আমাকে গ্রেপ্তারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবু আমাকে ফিরতেই হবে। আমার দলের নেতা কর্মীদের উপর ভয়াবহ অত্যাচার চলছে। মৃত্যু যদি আসেই, তবে আমি চাই আমার নিজের মাটিতেই আসুক, যেখানে আমার বাবা মায়ের কবর রয়েছে এবং তাদের রক্ত মিশে আছে। হাসিনা স্পষ্ট করে দিয়েছেন যে জেল খাটতে তার বিন্দুমাত্র 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে কারাবাস করতে হয়েছিল এবং সেখান থেকে ফিরে 2008 নির্বাচনে জিতে তিনি ক্ষমতায় এসেছিলেন। 25 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় শোনায়। এই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং সম্পূর্ণ দাবি করেছেন তিনি। হাসিনার কথায় তিনি আইনি পথে লড়াই লড়তে চান এবং আদালতে আত্মসমর্পণ করার উদ্দেশ্যই হলো এই মামলার পিছনের আসল রাজতন্ত্র মানুষের সামনে আনা। হাসিনার এই মেগা রিটার্ন প্ল্যানে তার সঙ্গে ফিরতে পারেন তার জামানার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যার বিরুদ্ধেও বাংলাদেশের ফাঁসির রায় রয়েছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বারবার চিঠি পাঠাচ্ছে। আর এই প্রসঙ্গে এবং নয়াদিল্লিকে স্পষ্ট বার্তা দিয়ে হাসিনা বলেন, ওরা আমাকে ফেরাতে চাইছে, কিন্তু আমাকে পাঠানোর প্রয়োজন নেই, আমি নিজেই ফিরে যাব। এই বিষয়ে তিনি কোনো বিদেশি সরকারের আলোচনা করেননি বলেও দাবি করেন। বর্তমানে ভারতে অবস্থান করলেও ওপার বাংলার রাজনীতিতে যে তিনি এখনো ছড়ি ঘোরাচ্ছেন তাও স্পষ্ট হাসিনা। রয়টার্সকে তিনি জানিয়েছেন, ভারতে বসেই তিনি অনলাইনে বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে অন্তত 125টি আসনে নেতাদের সঙ্গে নিয়মিত ওয়ার্ক করছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজও আড়াল থেকে জোর কদমে চলছে। বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক অবশ্য অত্যন্ত সতর্ক পা ফেলছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল আগেই জানিয়েছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনটি সম্পূর্ণ আইনি এবং বিচারিক প্রক্রিয়ার আওতার মধ্যে রাখা হচ্ছে। ঢাকার বর্তমান নতুন সরকারের সঙ্গে গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতেও ভারত আগ্রহী। এদিকে মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে হাসিনার এই বাংলাদেশে ফেরার মরণ কামড় দেওয়ার ঘোষণার ওপার বাংলার রাজনীতিতে এক নতুন সাইক্লোন তৈরি করেছে। এর ফলে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে যেমন নতুন হাওয়া বইতে শুরু করেছে, তেমনি অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য বিরোধী দলগুলির কপালেও চিন্তার ভাঁজ গভীর হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষোভ মিছিল প্রতিহত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির এক নেতার মোটরসাইকেল ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। গতকাল মঙ্গলবার 14 জুলাই বিকেল আনুমানিক 4টের দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের অরাকান্দি ইউনিয়নের তিলছড়া এলাকায় এই সহিংস ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের 20 নেতাকর্মীকে তাৎক্ষণিকভাবে আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ। স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন ও সহসভাপতি সুমন খন্দকারের নেতৃত্বে 1.5 শতাধিক নেতাকর্মী হঠাৎ ঢাকা-খুলনা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন উগ্র স্লোগান দেওয়া হয়।
নিষিদ্ধ সংগঠনের এই আকস্মিক মহড়ার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে সব ধরনের যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। পরে বিকেল 4:30টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সর্দার তার ব্যক্তিগত ফেসবুক পেজে এই বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অনুসন্ধানে জানা গেছে 2025 সালের 16 জুলাই গোপালগঞ্জ শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 5 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনাকে গণহত্যা দিবস আখ্যা দিয়ে এবং উক্ত ঘটনায় আহত ও নিহতদের শ্রমণে এই উস্কানোমূলক মিছিলটি বের করা হয়েছিল। এদিকে নিষিদ্ধ সংগঠনের মিছিলের খবর পেয়ে তা প্রতিহত করতে ঘটনাস্থলে যান স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ নান্নান খাকি অভিযোগ করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা ছাত্রলীগের বেআইনি মিছিলটি প্রতিহত করতে তিলছড়া এলাকায় যাই। সেখানে উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেনের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী বাস, মাইক্রোবাস, ইজি বাইক ও মোটরসাইকেলে করে এসে জড়ো হয়ে মিছিল করছিল। সেখানে আমরা কয়েকজন বিএনপির নেতাকর্মী পৌঁছনো মাত্রই তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়, এলোপাথারি মারধর করে এবং আমার ব্যবহৃত ব্যক্তিগত মোটরসাইকেলটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এই বর্বরিত হামলায় রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ নান্নান খাকি ও সাধারণ সম্পাদক এমদাদুল হক সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। গত জুন মাসের এক দুপুরে কুয়ালালামপুরের রাজপ্রাসাদে একটা অতি গোপন মিটিংয়ের একটা ছবিও তোলা হয়নি, কিন্তু হলে সেটা হতো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বেমানান ছবিগুলোর একটা। একদিকে তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, চীন যাওয়ার আগে থামলেন মালয়েশিয়ায়। অন্যদিকে আমিনুল ইসলাম, যাকে 2024 সালে খোদ বাংলাদেশ পুলিশই প্রত্যর্পণ চেয়ে মালয়েশিয়ার কাছে আবেদন করেছিল। অভিযোগ ছিল তিনি এমন এক সিস্টেম রান করেছেন যা শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করত। সেই লোকের সাথেই বৈঠক, আর মজার বিষয় হল বৈঠকে তার উপস্থিতি কোনো সরকারি নথিতে লেখা নেই। মানে যা ঘটেছে তা ঘটেছে, কিন্তু কাগজে কলমে যেন কিছুই ঘটেনি। এখানেই আসল সমস্যা। তারেক রহমানের মুখপত্র যখন এই সাক্ষাতের কথা স্বীকার করলেন, তখন তিনি বললেন প্রাসাদে উপস্থিত বেশ কয়েকজনের সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে মাত্র। আমিনুলের নাম একবারও উচ্চারণ করলেন না। এই এড়িয়ে যাওয়াটা কাকতালীয় না। যে লোকটার নাম বাংলাদেশ সরকার নিজেই একসময় প্রত্যর্পণের তালিকায় তুলেছিল, তার নাম হঠাৎ মুখে আনতে অস্বস্তি হওয়ারই কথা। কিন্তু অস্বস্তি হলে বৈঠকটাই এড়ানো যেত। তা না করে বৈঠক করে এসে নাম গোপন করাটা বরং প্রমাণ করে সমস্যাটা তারা নিজেরাও বোঝেন। এবার হিসাবটা মেলানো যাক। আমিনুলের কোম্পানি বেস্টিনেট মালয়েশিয়ার বিদেশি শ্রমিক নিয়োগের পুরো সফটওয়্যার সিস্টেম নিয়ন্ত্রণ করে। গত জানুয়ারিতে ব্লুমবার্গের অনুসন্ধানে এই সিস্টেমের ভেতরের দুর্নীতি বিস্তারিত উঠে এসেছিল। এপ্রিলে জানা যায় মালয়েশিয়া নতুন একটা প্ল্যাটফর্ম আনছে, নাম তোরাব, যেটাও তৈরি করেছে বেস্টিনেট। এই প্ল্যাটফর্মের মানব সম্পদ মন্ত্রী রামানান রামাকৃষ্ণন এপ্রিলেই বলেছিলেন বেস্টিনেটকে সিস্টেম ডেভেলপার রাখায় তার কোনো আপত্তি নেই। অথচ তার পূর্বসূরি স্টিভেন সিম ঠিক এই কারণেই তোরাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন এতে আমিনুলের হাতে আরও ক্ষমতা চলে যাবে। মালয়েশিয়ার নিজের সরকারি জোটে 7 জন এমপি জুনের 29 তারিখে যৌথ বিবৃতি দিয়ে বলেছেন সংস্কারের নামে একগাদা মধ্যস্থভোগীর বদলে একটা মাত্র প্রভাবশালী একচিটিয়া প্রতিষ্ঠান বসিয়ে দেওয়া হচ্ছে। আর সেই রামানানি ছিলেন তারেক রহমান। মালয়েশিয়ার নিজের সংসদ সদস্যরা যখন প্রকাশ্যেই বলছেন এই সিস্টেম একজন ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করছে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক সেই ব্যক্তির সাথেই বসে হাসি মুখে ঘোষগল্প করছেন। অথচ সরকারিভাবে সেই সাক্ষাতের কথা স্বীকারও করতে চাইছেন না পুরোপুরি। এই একই সফরে তারেক রহমান আবার মালয়েশিয়ার কাছে আকুতি জানিয়েছেন বাংলাদেশের শ্রমিকদের জন্য বাজার যেন দ্রুত খুলে দেওয়া হয়। শ্রমিকের স্বার্থ রক্ষার কথা বলছেন, অথচ যে ব্যক্তির বিরুদ্ধে সেই শ্রমিকদেরই পকেট কাটার অভিযোগ, তার সাথেই গোপন সখ্যতা। এই দুটো জিনিস একসাথে চলতে পারে না, অন্তত সততার সাথে চলতে পারে না। আর এখানেই মিলে যায় 2001 থেকে 2006 সালের সেই পুরনো ছবি। তখনও ক্ষমতার আশেপাশে থাকা বিতর্কিত ব্যবসায়ীরা রাষ্ট্রীয় সিদ্ধান্তের কেন্দ্রে ঢুকে পড়তেন, প্রশ্ন উঠলে জবাব আসত অস্পষ্ট বিবৃতিতে, নাম গোপন রেখে। এখন শুধু সময়টা পাল্টেছে, প্রেক্ষাপট পাল্টেছে বিদেশের মাটিতে, কিন্তু প্যাটার্নটা অবিকল সেই একই। যে সরকার সংস্কারের কথা বলে ক্ষমতায় এসেছে, তার প্রধান নিজেই যখন বিতর্কিত ব্যক্তিদের সাথে অঘোষিত সাক্ষাৎ করেন আর তা লুকিয়ে রাখার চেষ্টা করেন, তখন সংস্কারের প্রতিশ্রুতিটা কতটা ফাঁপা সেটা বোঝা কঠিন কিছু না। চট্টগ্রামে চকবাজারে চাঁদার দাবিতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপি ডিজিটাল.নেট কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নগদ অর্থসহ মালামাল লুটের ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার দুপুরে চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় ওই হামলার ঘটনার পরদিন গতকাল মঙ্গলবার রাতে নগর পুলিশ ও র্যাবের পৃথক সাঁড়াশি অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে দামপাড়া সিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানায় নগর পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইউনুস, ইমরান হোসেন ৩১, আকবর হোসেন ২৪, সুমন ২৭, মুনির ওরফে কেহেরমান ৩৮, গিয়াসউদ্দিন ২১, নয়ন ২০ ও মোহাম্মদ আব্দুল নাহিদ ওরফে ফরহাদ ২৮। সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ ফায়সাল আহমেদ বলেন, ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তার ৮ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। হামলায় জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে। পুলিশের এই কর্মকর্তা বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ জন চাঁদাবাজি, ছিনতাই, মাদক, অস্ত্র, সন্ত্রাস দমন, বিশেষ ক্ষমতা আইন, মানব পাচার সহ একাধিক মামলার আসামি। ইউনুসের বিরুদ্ধে ৫টি, ইমরান হোসেনের বিরুদ্ধে ১২টি, আকবর হোসেনের বিরুদ্ধে ৬টি, সুমনের বিরুদ্ধে ৬টি, মুনির ওরফে কেহেরমানের বিরুদ্ধে ৭টি এবং নয়নের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। গত সোমবার দুপুরে ওই হামলায় প্রতিষ্ঠানটির কার্যালয় ব্যাপক ভাঙচুর ও কর্মচারীদের বেতনের জন্য রাখা নগদ ৩৫ লাখ টাকা ও ল্যাপটপ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। নগরীর চকবাজার থানার কাছাকাছি স্থানেই ওই প্রতিষ্ঠানে ১০ মিনিট ধরে চালানো হয় এই তাণ্ডব। ওই হামলার ঘটনার পরপরই চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী মুবারক হোসেন ইমন পরিচয়ে ও ভাঙচুরের শিকার ডিডিএনের মালিক আদিল বিন মামুনের একটি কথোপকথনের রেকর্ড ভাইরাল হয়। সেখানে দুদিন আগে আদিলের কাছে শীর্ষ সন্ত্রাসী ইমন চাঁদা হিসেবে এককালীন ২ কোটি টাকা ও প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করতে শোনা যায়।